আমাদের যে ৬৯ দফা যে প্রস্তাবনা, সে প্রস্তাবনার চুম্বক অংশগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। বিদ্যমান সংবিধান সংস্কার নয়, সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। দ্বিতীয় রিপাবলিকের প্রোক্লেমেশন জারি করে তা নতুন সংবিধানে প্রস্তাবনা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নতুন লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীন গণপরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান প্রণয়ন সম্পূর্ণ হলে উক্ত গণপরিষদই আইনসভায় রূপ নেবে। ছাত্র জনতার অভ্যুত্থানের সকল অংশীজনের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রণীত প্রস্তাব কেবল সরকারের কাছে নয়, বরং সকল অংশীজনের কাছেই পাঠাতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া খসড়া গণপরিষদে উত্থাপিত হবে। এটাই হবে গণপরিষদের সংবিধানের বিতর্কের মূল দলিল। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি থাকতে হবে। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবে। সংবিধানে গণভোটের বিধান থাকতে হবে। গণভোট ছাড়া কেবলমাত্র আইনসভার 2/3 জোরে সংবিধান সংশোধন করা যাবে না। রাষ্ট্রপতি বিষয়ে আমাদের বক্তব্য হলো, কোনো ব্যক্তি 2বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না। একজন রাষ্ট্রপতি পরবর্তীতে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারবেন না। রাষ্ট্রপতির কাস্টিং ভোট থাকবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য সংসদের উভয় কক্ষের সবাই পাশ হওয়া প্রস্তাব রাষ্ট্রপতির কাছে আসতে হবে। নিম্নকক্ষের অনুপস্থিতিতে কেবল উচ্চকক্ষ প্রস্তাব পাঠাতে পারবে। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ করা যাবে না। প্রধানমন্ত্রী হলে তিনি একই সাথে নিজ দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। জীবনে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সাংবিধানিক পদে আসীন কাউকে অপসারণ করার ক্ষমতা প্রধানমন্ত্রীর থাকবে না। 70 অনুচ্ছেদের কঠোরতা খর্ব করতে হবে। আস্থা ভোটে দলের বিপরীতে ভোট দেওয়া যাবে না। অন্য যে কোনো বিষয়ে কোনো সংসদ সদস্য স্বাধীন থাকবেন, দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সরকারের মেয়াদ হবে 4 বছর। প্রধানমন্ত্রী হবেন সম ব্যক্তিদের মাঝে প্রথম, তথা প্রধানমন্ত্রী ক্রমবিচারে প্রথম হবেন, ক্ষমতা বিচারে নয়। তবে অপসারণ করতে হলে সংসদের অনুমোদন নিতে হবে। এটা বলা হয়েছে মন্ত্রীদের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বন্টন করবেন, রদবদল করতে পারবেন, কিন্তু কোনো মন্ত্রীকে যদি অপসারণ করতে হয় তাহলে সেটা সংসদের অনুমোদন ক্রমে করতে হবে। কোনো আদালতই প্রধানমন্ত্রীকে অপসারণের রায় ঘোষণা করতে পারবেন না। কেবল সংসদ কর্তৃকই আস্থা ভোটেই তাকে অপসারণের বৈধ উপায় বলে বিবেচিত হবে। নির্বাহী বিভাগ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী, তবে নিয়োগের ক্ষমতা থাকবে না প্রধানমন্ত্রীর হাতে। যে কোনো নিয়োগ প্রদান করবে উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে না। সংসদ বা পার্লামেন্ট, আমরা বলেছি পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট। পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে। উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। পার্লামেন্টের উচ্চকক্ষে 100 আসন এবং নিম্নকক্ষে 300 আসন থাকবে এবং এই উচ্চকক্ষের 100 আসন আনুপাতিক ভোট বা পিআর সিস্টেমে হবে। আর নিম্নকক্ষের 300 আসন সেগুলো জনগণের সরাসরি ভোটে সেগুলো নির্বাচিত হবে। আমরা জাতীয় পরিষদের 100 আসনের মধ্যে কমপক্ষে 33টি আসনে পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক সহ আইনতারা, তফসিলভুক্ত পেশা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে মনোনয়ন দিতে হবে। উভয় পক্ষে পৃথকভাবে আইন পাশ হবার পরেই তা কেবল আইন বলে বিবেচিত হবে। আইনসভা ও জাতীয় পরিষদের সদস্য এবং তাদের পরিবারের সম্পদের হিসাব বছরে 2বার জনগণের সামনে হাজির করতে হবে। আইনসভা এবং জাতীয় পরিষদের যারা মেম্বার হবেন তাদের এবং তাদের পরিবারের যারা সদস্যবর্গ আছেন তাদের সম্পদ বৃদ্ধির হিসাব বছরে 2বার প্রকাশ করতে হবে। সম্পদ বৃদ্ধি বৈধ